হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 9 কন্টেন্ডেন্সি অ্যান্ড ডিসক্লোজার IAS 37। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা হচ্ছে উইথ প্রিভিয়াস ব্যালেন্স, আরেকটা হচ্ছে উইথআউট প্রিভিয়াস ব্যালেন্স। অর্থাৎ ফরম্যাট একে আমাদের জার্নাল করতে পারবে, কিন্তু পূর্বের বছরে কিছু ব্যালেন্স দেওয়া থাকবে। আর ফরম্যাট দুইতে আমাদের জাবেদা করতে বলবে, কিন্তু এখানে পূর্বের বছরে কোনো ব্যালেন্স দেওয়া থাকবে না। অ্যান্ড এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2015 সালে কোনো প্রশ্ন হয় নাই। 16 সালে পার্ট সিতে একটা দিছে, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে পার্ট বিতে একটা, 19 সালে পার্ট বিতে একটা, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই, 23 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, এবং এইবার 2024 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসছে। তাহলে তোমরা পরীক্ষা দিবে 2025 সালে পরীক্ষা। 2025 সালে পরীক্ষায় এখান থেকে পার্ট সি কিংবা পার্ট বি দুইটা যে কোনো একটা পার্টে প্রশ্ন থাকবে। যদি ভাগ্য ভালো থাকে দুইটা পার্টে প্রশ্ন আসতে পারে। তবে তোমাদের 2025 সালের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে আসার প্রশ্ন সম্ভাবনা সবচেয়ে বেশি। অতএব এই চ্যাপ্টার আমরা টার্গেট করব 10 কিংবা 14 মার্কে টার্গেট করে। তো আসেন তাহলে আমরা শুরুতেই এই দুইটা ফরম্যাটের ক্ষেত্রে জাবেদা সেম। আগে আমরা এই চ্যাপ্টারের জাবেদাগুলি ক্লিয়ার করি। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাবেদাগুলি আমাদের মোটামুটি কয়েকটা জাবেদা আছে। জাবেদাগুলির মধ্যে এখানে 50% জাবেদা আপনি আগে থেকে জানেন, দুই একটা জাবেদা হচ্ছে নতুন দুই একটা আমি আপনাদের ধরে দিব। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে জাবেদা দিতে হবে সেটা হচ্ছে নগদে বিক্রয় বা বাকিতে বিক্রয়। নর্মালি নগদে বিক্রয়ের জাবেদা আমরা জানি ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। বাকিতে বিক্রয় যা জানি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ঠিক আছে না? জি স্যার। কিন্তু এই চ্যাপ্টারের জি ক্ষেত্রে এই সেলসের সাথে একটা ট্যাক্স থাকবে, সেলস ট্যাক্স। এটা কি ট্যাক্স? সেলস ট্যাক্স। মনে রাখবেন যে ব্যালেন্স তার ট্যাক্সটা ঠিক সেই ব্যালেন্স হবে। যেমন সেলস কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ক্রেডিট ব্যালেন্স। ব্যালেন্স। তাহলে সেলসের ক্ষেত্রে যে ট্যাক্সটা সেটা অবশ্যই কি হবে? ক্রেডিট হবে। এর জন্য আমরা লিখছি জার্নাল ফর সেলস ফর ক্যাশ অর অন ক্রেডিট, মানে কি বাকিতে উইথ সেলস ট্যাক্স সহ। যদি নগদে বিক্রি হয় তাহলে আমরা দিব ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। কথা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। এটা হলো নগদে বিক্রয় বা বাকিতে বিক্রয়। এরপরে 2 নাম্বারটা হচ্ছে আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নড। এই আনআর্ন সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে অনুপার্জিত আয়। দ্যাট ইজ সার্ভিস না দিয়ে যখন টাকা নেওয়া হয় সেটাকে বলা হয় আনআর্ন সার্ভিস রেভিনিউ। তো আনআর্ন সার্ভিস রেভিনিউ একটা হচ্ছে দায়। নর্মালি আনআর্ন সার্ভিস রেভিনিউ যাবে হচ্ছে সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিন্তু যখন আনআর্ন সার্ভিস রেভিনিউটা আর্নড হয়ে যাবে তখন ওই জাবেদাটা আমরা উল্টা জাবেদা দেব। তখন জাবেদা হবে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন তোমাদের প্রশ্নের মধ্যে কখনোই আনআর্ন সার্ভিস রেভিনিউ জাবেদা করতে বলবে না, সবসময় বের করতে বলো আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নড। তাহলে আনআর্ন সার্ভিস যখন আর্নড হবে তখন জাবেদা কি? আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা হচ্ছে দায়টা যখন কমে যায় তখন। আর আনআর্ন সার্ভিস মানে যখন দায় বৃদ্ধি পায় তখন। ওই আনআর্ন সার্ভিসের জাবেদাটা হবে না, হবে সবসময় আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নডের জাবেদা হবে। তাহলে আর্নডের জাবেদা আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এবারে 3 নাম্বার জাবেদা জার্নাল ফর সেলস ট্যাক্স পেমেন্ট। অর্থাৎ সেলস ট্যাক্স যখন আমরা পেমেন্ট করব, আমরা জানি পেমেন্ট করে নগদ টাকার পরিমাণ কমে যায়। এই জন্য জাবেদা হচ্ছে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে সালাম ম্যাডামরা? জি স্যার।
এখন এটা হলো যখন সেলস ট্যাক্স আমরা নর্মাল জাবেদা দিব, সাধারণ জাবেদা তখন, কিন্তু সেলস ট্যাক্স পেমেন্টে যখন আমরা অ্যাডজাস্টিং জার্নাল দিব, অ্যাডজাস্টিং জার্নাল, তখন জাবেদাটা চেঞ্জ হয়ে যাবে। তখন জাবেদা হবে সেলস ডেবিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, এটা কীভাবে আসলো বলো তো দেখি। আমরা স্যালারি, বকেয়া স্যালারি জাবেদা কি দিতাম? স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট লাগতাম না? জি স্যার। জি স্যার। রেন্ট ডেবিট রেন্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট দিতাম না? ঠিক একই রকম ভাবে জি স্যার। সেলস ডেবিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। তাহলে মনে রাখবেন সেলস ট্যাক্স পেমেন্টের সাধারণ জাবেদা হচ্ছে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ সেলস ট্যাক্স আমরা সাধারণ জাবেদা। আর যখন অ্যাডজাস্টিং জার্নাল দিব তখন জাবেদা হবে সেলস ডেবিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। এই দুইটা জাবেদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাবেদা। পরীক্ষার মধ্যে যেটা আসবে সেটা দিতে হবে। যদি উল্টাপাল্টা দিয়ে আসেন তাহলে অঙ্ক কিন্তু ভুল। এরপরে জার্নাল ফর ব্রোড বাই সাইনিং এ নোটস পেয়েবল, অর্থাৎ নোটস পেয়েবল বাবদ যদি কোনো ঋণ গ্রহণ করা হয়, ঋণ গ্রহণ করে নগদ টাকার পরিমাণ বাড়ে, এই জন্য ক্যাশ ডেবিট, আর যার মাধ্যমে ঋণ গ্রহণ করবো সেটা ক্রেডিট। যেহেতু নোটস পেয়েবল মাধ্যমে করবো এর জন্য নোটস পেয়েবল ক্রেডিট হবে। তাহলে নোটস পেয়েবলের মাধ্যমে যদি আমরা ঋণ গ্রহণ করি তার জাবেদা কি দিব? ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। ওকে, এবারে ওই নোটস পেয়েবল যে ঋণ গ্রহণ করলাম তার জন্য আমরা দুইটা জাবেদা দেবো। এক হলো অ্যাডজাস্টিং জার্নাল, নোটস পেয়েবল ইন্টারেস্টের একটা অ্যাডজাস্টিং জার্নাল দেবো, আর একটা নোটস পেয়েবল ফেস ভ্যালু দিয়ে আমরা পরিশোধ করবো উইথ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট সহ আমরা ফেস ভ্যালুতে যখন পরিশোধ করবো তখন একটা জাবেদা দেবো। এই যে ফেস ভ্যালুতে পরিশোধ করবো উইথ ইন্টারেস্ট, এই জাবেদাটা 1000% ইম্পর্টেন্ট, কারণ এই জাবেদাটা নিয়ে পার্ট বিতে একটা মাত্র প্রশ্ন হয়। পার্ট বিতে 4 মার্কের একটা প্রশ্ন শুধুমাত্র এই জাবেদাকে নিয়েই, অতএব জাবেদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা ইন্টারেস্টে অ্যাডজাস্টিং জার্নাল দিই। আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের জাবেদা জানি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এটা নতুন কোনো কিছু না। এরপরে যেটা সেটা আমাদের ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে নোটস পেয়েবল যখন আমরা ফেস ভ্যালুতে পেড করে দিব। যখন আমরা দায় যখন ঋণ গ্রহণ করবো তখন জাবেদা ছিল ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট, আর যখন এই নোটস পেয়েবল পরিশোধ করবো তখন এই জাবেদাটা উল্টা হয়ে তখন জাবেদা কী হবে? এই নোটস পেয়েবলটা কী হবে বলো দেখি? ডেবিট হয়ে যাবে। আর এই ক্যাশটা কী হয়ে যাব? ক্রেডিট। ক্রেডিট। মনে রাখবেন ফেস ভ্যালুতে নোটস পেয়েবল পরিশোধ করার জাবেদা হচ্ছে নোটস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এই দুইটা জাবেদা হচ্ছে ফিক্সড। এই দুইটা জাবেদা কি বলো দেখি? ফিক্সড। এরপরে উইথ ইন্টারেস্ট, যখন এই নোটস পেয়েবল আমরা ফেস ভ্যালুতে পরিশোধ করবো তখন দেখতে হবে নোটস পেয়েবলের কোনো ইন্টারেস্ট বকেয়া আছে কিনা। তো বকেয়া ইন্টারেস্টে জাবেদা দেখিয়েছিলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট না? তাহলে এই যে এখানে যে দায়টা সৃষ্টি হয়েছে এই দায়টাকে ভ্যানিশ করার জন্য এটাকে আমরা কি করব? ডেবিট করব, এই যে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। এখন নোটস পেয়েবলের ক্ষেত্রে কখনো নোটস পেয়েবলের ক্ষেত্রে নর্মালি সুদ থাকে 3 মাস 4 মাস 5 মাস। এই সুদগুলি সব সময় বকেয়া থাকে না, এই সুদের মধ্যে 2-1 মাস কী করে পরিশোধ করে দেয়, অর্থাৎ খরচ হয়। যেটা মনে করো 3 মাসের মধ্যে যদি 2 মাস বকেয়া থাকে তাহলে 1 মাস অবশ্যই পরিশোধ করে দিচ্ছে, মানে 1 মাস খরচ হয়ে গেছে। যেটুকু খরচ হবে, যে কয় মাস খরচ হবে, খরচের জন্য হচ্ছে ইন্টারেস্ট, ওই খরচের জন্য যাবে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। তার মানে নোটস পেয়েবল ফেস ভ্যালুতে পরিশোধ করা অরিজিনাল জাবেদা হচ্ছে নোটস পেয়েবল ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এবং এই সবগুলো টাকা যোগ করে একসাথে ক্যাশ ক্রেডিট হবে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি আবার বলতেছি, এই ইন্টারেস্ট পেয়েবল টাকা আসবে বকেয়া টাকার জন্য, ইন্টারেস্ট এক্সপেন্স আসবে যে কয় মাসের খরচ হয়ে গেছে খরচের জন্য। যেমন আমাদের নোটটা ইস্যু করছে হচ্ছে 3 মাসের জন্য, 3 মাসের মধ্যে 2 মাসের বকেয়া আছে, তাহলে খরচ কয় মাস আছে? 1 মাস। তাহলে কত ইন্টারেস্ট পেয়েবল ক্ষেত্রে 2 মাস হবে নাকি 1 মাস হবে? ইন্টারেস্ট পেয়েবলের মধ্যে আসবে 2 মাসের হবে 2 ইন্টারেস্ট, মাস, আর ইন্টারেস্ট 1 এক্সপেন্সের মাসের মধ্যে হবে ইন্টারেস্ট এক্সপেন্স 1 মাস। মাস। গুড, এটা ভালো পারছেন। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জার্নাল, ঠিক আছে? এরপর আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করব ওয়ারেন্টি এক্সপেন্সের জন্য। ইন্টারেস্ট এক্সপেন্সের জাবেদা যেরকমভাবে দেবো ওয়ারেন্টির জাবেদা আমরা সেম, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট।
এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জাবেদা। তাহলে জাবেদাগুলো নিয়ে আরেকবার একটু আমার সাথে কথা বলেন, তারপর আমরা অঙ্ক শুরু করব। নগদে বিক্রয়ের জাবেদা একটু বলেন তো, সেলস ট্যাক্স সহ জাবেদা কি হবে, একজন বলেন। স্যার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস নগদে, ক্রেডিট, নগদেরটা সেলস ট্যাক্স নগদেরটা পেয়াবল, বলছি, নগদে বিক্রয়। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়াবল ক্রেডিট। অন্য একজন বলেন বাকিতে বিক্রয়। Account receivable debit, sales credit, sales tax payable credit. ওকে, আর একজন বলেন আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড। Unearned service revenue debit, service revenue credit. আর একজন বলেন সেলস ট্যাক্স পেমেন্টের নরমাল জাবেদা, সাধারণ জাবেদা। Sales tax payable to cash. আর সেলস ট্যাক্স পেমেন্টের যখন আমরা অ্যাডজাস্টিং জানা দিব তখন জাবেদা কি হবে? সেলস ডেবিট হয়ে যাবে, সেলস ট্যাক্স পেয়াবল ক্রেডিট হয়ে যাবে। ওকে, নোটস পেয়েবল, যখন নোটস পেয়েবলের মাধ্যমে যখন আমরা ঋণ গ্রহণ করব তখন জাবেদা কি? Cash Cash debit, debit, notes payable credit. ওকে, যখন এর সুদ যখন বকেয়া থাকবে তখন বকেয়া মানে অ্যাডজাস্টিং জাবেদা কি দিব? Notes payable debit, interest payable debit, interest expense debit, না cash না credit. না না, ওটা তো ফেস ভ্যালুতে পরিশোধ করা। নোটস পেয়েবল ইন্টারেস্ট যখন অ্যাডজাস্টিং জানা দিব, সমানে জাবেদা দিব, তখন জাবেদা কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। গুড। আর যখন ফেস ভ্যালুতে পরিশোধ করব তখন জাবেদা যে সময় যেটা বললো। হ্যাঁ, বলো এখন, বলো জাবেদা কি? Notes payable debit, interest payable debit, interest expense debit, cash credit. ওকে, আর সর্বশেষ ওয়ারেন্টি এক্সপেন্সের জন্য জাবেদা। Warranty expense debit, warranty is payable credit. গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা জাবেদাগুলি সবগুলি পড়লাম। এখন আমরা দুই একটা অঙ্ক পারচেস করব। আমরা একটা অঙ্ক করাবো আর বাদ বাকি এইটি আমি অঙ্কগুলি বাসায় কাজ দেব। তো প্রবলেম একটা বড় অঙ্কটা 2013-2016 সালে আসছিল। প্রশ্নটা বলছে যে অন জুলাই 1, 2016 দ্য লেজার অফ সীমা হার্ডওয়্যার লিমিটেড কন্টেন দ্য ফলোয়িং লায়াবিলিটি অ্যাকাউন্ট। এই যে আমাদের কিছু লায়াবিলিটি অ্যাকাউন্ট দিয়ে আছে 2016 সালে 1 জুলাই তারিখে। অ্যাকাউন্টস পেয়েবল 4,25,000, সেলস ট্যাক্স পেয়েবল 58,000 এবং আনআর্নড সার্ভিস রেভিনিউ 1.5 লাখ টাকা। এই আনআর্নড সার্ভিস 1.5 লাখ টাকার কথা মানে হচ্ছে আমি সেবা না দিয়ে 1.5 লক্ষ টাকা কি নিচ্ছি। তাহলে এখানে যে তিনটে অ্যামাউন্ট আছে, তিনটে অ্যামাউন্ট কি সম্পদ না দায়ের, বলেন যদি দেখি? দায়ের। দায়ের। দায়, কারণ এটা লেখা আছে লায়াবিলিটি অ্যাকাউন্ট। তাহলে তিনটাই হচ্ছে দায়। আর দায় মানে কি, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? Credit balance. ক্রেডিট ব্যালেন্স। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। হচ্ছে ডিউরিং দ্য মান্থ অফ দ্য ফলোয়িং সিলেক্টেড ট্রানজ্যাকশন অকার্ড। জুলাই 1 থেকে জুলাই 25 তারিখ পর্যন্ত আমাদের লেনদেন দিয়ে আছে 2, 4, 6টা। নিচে একটা বলছে ইনস্ট্রাকশন জেনারেলাইজ দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন। উপরের লেনদেনগুলো কী করতে হবে? জাবেদা করতে হবে। তাহলে ওখানে আসেন আমরা জাবেদাগুলি করি। প্রথম জাবেদা বলছে জুলাই 1 তারিখে বলছে বোরোড 1.5 লাখ টাকা ইন ক্যাশ ফ্রম আইএফআইসি ব্যাংক অন এ 4 মান্থ 12% 1.5 লাখ টাকা নোট। অর্থাৎ আইএফআইসি ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করছেন কার মাধ্যমে? নোটের মাধ্যমে। তাহলে নোটের মাধ্যমে যদি ঋণ গ্রহণ করি তাহলে জাবেদা আপনি কি বলেছিলাম? Cash debit, notes payable credit. কত টাকা ঋণ গ্রহণ করছি? 1.5 লাখ টাকা। 1,50,000. তাহলে আমরা জুলাই 1 তারিখে জাবেদা দিচ্ছি ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট 1.5 লাখ, 1.5 লাখ। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। আর সুদ হিসাব করব না? সরি, তার সুদ হিসাব করব না? শুধু হিসাব করবো যখন অ্যাডজাস্টিং জাবেদা দিব তখন, এখন তো আর না, এখন তো জাস্ট ঋণ গ্রহণ করছি আমরা। ঠিক আছে। জি স্যার। জুলাই 5 তারিখে বলছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালি 78,000 হুইচ ইনক্লুড 4% সেলস ট্যাক্স। এই সেলস ট্যাক্সের ক্ষেত্রে একটা কথা বলা আছে, ইনক্লুড যদি বলা থাকে, অর্থাৎ এই টাকার মধ্যে যদি ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে, তার মানে 100 টাকার সাথে এই 4 টাকা অন্তর্ভুক্ত আছে, তখন আমাদের ট্যাক্স বের করার নিয়ম হচ্ছে এই টাকাকে, যেমন 78,000 টাকা আছে, তখন টাকাকে আমরা 104 দ্বারা ভাগ করব আর 4 দ্বারা কি করব? গুণ করব। আর যখন ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে না, তখন
যদি 78,000 মধ্যে ট্যাক্স অন্তর্ভুক্ত না থাকো তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি 4% করব। ঠিক আছে? জি স্যার। তাহলে অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে যত পার্সেন্ট অন্তর্ভুক্ত থাকবে তত দ্বারা গুণ, আর 100 তত দ্বারা কি করব? ভাগ করব। যেমন 8% ক্ষেত্রে 8 দ্বারা গুণ আর কত দ্বারা ভাগ? 108। 8। কথা কি বুঝাই পারছি? জি স্যার। এখন অন্তর্ভুক্ত থাকবে বা অন্তর্ভুক্ত থাকবে না বুঝবো কিভাবে? ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে? এক্সক্লুডিং মানে হচ্ছে অন্তর্ভুক্ত কি নাই। প্লাস 4% সেলস ট্যাক্স, প্লাস 4% সেলস ট্যাক্স, কথা মানে কি ট্যাক্স কি অন্তর্ভুক্ত আছে না অন্তর্ভুক্ত করতে হবে বলো তো দেখি? অন্তর্ভুক্ত করতে হবে স্যার। অন্তর্ভুক্ত করতে হবে। গুড। যারা কাপড় চোপড় কিনে এক্সপার্ট, বিভিন্ন শপিং মলে যান, তারা দেখবেন যে প্লাস যখন ব্যাট থাকে তখন কিন্তু ওইটার সাথে কিন্তু ব্যাট টাকা দিয়ে তারপর আসতে হয়। যেমন 4,000 যদি থাকে 4,000 সাথে আরও 200 অতিরিক্ত দিয়ে আসতে হয়, ঠিক আছে? প্লাস ব্যাট মানে ব্যাট অন্তর্ভুক্ত নাই, ব্যাটটা ওইটার উপর ধরে তারপর টাকা দিতে হবে আপনাকে। তাহলে প্লাস 4% সেলস ট্যাক্স, কথাটা মানে হচ্ছে সেলস ট্যাক্স অন্তর্ভুক্ত নাই, ট্যাক্স আমাদের অন্তর্ভুক্ত কি করতে হবে? করতে হবে। তাহলে 4% কি 4 দ্বারা গুণ 104 দিয়ে ভাগ নাকি সরাসরি 4% বের করবো বলো দেখি? সরাসরি 4%। সরাসরি সরাসরি 4% 4%। আমরা সেলস ট্যাক্সের মানটা বের করব। গুড। এবার আসি আমরা তাহলে জাবেদা বলছে সোল্ড পার্সেন্টেজ ফর ক্যাশ, তাহলে নগদে বিক্রয়। তাহলে নগদে বিক্রয় জাবেদা সেলস ট্যাক্স সহ জাবেদা কি পড়াইছিলাম আমরা? ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়াবল ক্রেডিট। ওকে, তাহলে জাবেদা লিখছি ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এখন টাকাটা ভালো করে বুঝবেন, যেহেতু 78,000 মতো অন্তর্ভুক্ত আছে ট্যাক্স, তার মানে এই 78,000 টাকা হচ্ছে ফুল টাকাটা। 78,000 কিসের টাকা বলো দেখি? মোট টাকা। তাহলে মোট মানে কি ডেবিট এবং ক্রেডিট মাসে এই টাকাটা হয়। যখন মনে রাখবেন যখন ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে তখন এই টাকাটা হবে সরাসরি ক্যাশের টাকা, অথবা বাকিতে যদি হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা, ঠিক আছে? যদি নগদে হয় তাহলে টাকাটা ক্যাশের টাকা, যদি বাকি হয় তাহলে কার টাকা বলো দেখি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। আর যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে ওই টাকাটা হলো সরাসরি সেলসের টাকা। কার টাকা? সেলসের। সেলসের টাকা। ক্লিয়ার? এখন যেহেতু 78,000 টাকা অন্তর্ভুক্ত আছে, তখন 78 কি সেলসের টাকা না ক্যাশের টাকা? ক্যাশের টাকা। তাহলে ক্যাশের আমরা টাকা। ক্যাশ দিছি 78,000 টাকা, সেলসের টাকা পরে বের করব। সেলস ট্যাক্স পেয়েবল 78,000-কে 104 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ করা হয়েছে 3,000 টাকা। তাহলে 78,000-এর মধ্যে ট্যাক্স হচ্ছে 3,000 টাকা, সেলস কত টাকা? 75,000। 75,000। বুঝতে পারছেন? জি স্যার। আর যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে সেলসের টাকা হতো 78,000, 78,000 সরাসরি 4% যা হয়তো এই দুটো যোগ করে আমরা ক্যাশের টাকা বসাইতাম, ঠিক আছে? জি স্যার। এই সবাই কি বুঝছেন? জি স্যার। না বুঝলে কথা বলেন কিন্তু। এবার 12 তারিখে বলছে প্রোভাইডেড সার্ভিস ফর কাস্টমার, কাস্টমারকে এখন সার্ভিস প্রোভাইড করে হু হ্যাড মেড অ্যাডভান্স পেমেন্ট অফ টাকা 90,000 টাকা। অর্থাৎ এই যে 1.5 লক্ষ টাকা যে সেবা না দিয়ে আপনি টাকা নিচ্ছেন 1.5 লাখ, এই 1.5 লাখের মধ্যে 90,000 টাকা কী করছেন? আপনি সার্ভিস প্রোভাইড করছেন। তাহলে আনানটা কি আনান্ট হয়ে গেছে নাকি আনানটা আর্নড হয়ে গেছে? আর্নড হয়েছে। তাহলে আর্ন যখন হবে 90,000 টাকা, তাহলে 90,000 টাকার জন্য যাবে দেখিয়ে দিব আনার্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে। তাহলে আনার্ন সার্ভিস রিমে ডেবিট, সার্ভিস রিমে ক্রেডিট 90,000 টাকা, 90,000 টাকা। 12 তারিখ ক্লিয়ার? এবার 14 তারিখ আসি, বসে বলছে পেড সেলস ট্যাক্স টু গভর্নমেন্ট কালেক্টেড ইন ডিসেম্বর 2014 78,000 টাকা। অর্থাৎ গভর্নমেন্ট কালেক্ট করছে ট্যাক্স, আমরা পেড করছি। তাহলে সেলস ট্যাক্স পেডের জাবেদা আমরা কি দিব? সেলস ট্যাক্স পেয়াবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। 58,000 টাকা। তাহলে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 58,000। এবার 20 তারিখেরটা বলা আছে সোল্ড 500 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট। এই যে অন ক্রেডিট মানে কি নগদ ক্যাশ হবে নাকি অ্যাকাউন্ট রিসিভ হবে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভ হবে। তাহলে 500 ইউনিট, এক ইউনিটের দাম হচ্ছে 500 কত? 20 টাকা। তাহলে 500-কে 520 দ্বারা গুণ করলে কত হয় একটু বের করেন তো?
5 5 25, 25,000 আর কত? 2,60,000 2,60,000। জি স্যার, ওকে, 2,60,000। তাহলে 2,60,000 বাকিতে বিক্রি করা হয়েছে, বলছে প্লাস 4% সেলস ট্যাক্স, যার 4% সেলস ট্যাক্স কী করতে হবে? প্লাস করতে হবে, অন্তর্ভুক্ত নাই কিন্তু। দিস নিউ প্রোডাক্ট ইজ 1 ইয়ার ওয়ারেন্টি, এই প্রোডাক্টে কয় বছরের ওয়ারেন্টি আছে? 1 বছরের ওয়ারেন্টি আছে। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ট্যাক্সটা অন্তর্ভুক্ত নাই, তাহলে যে 500কে 520 দ্বারা গুণ করে 2 লক্ষ কত বলে? 60 না? জি স্যার। এই 2,60,000 টাকা কি আমরা যেহেতু বাকিতে অ্যাকাউন্ট রিসিভের টাকা হবে নাকি সেলসের টাকা হবে? সেলস আবার বলো। Account receivable. অ্যাকাউন্ট রিসিভেবল। আরেকজন বলো। সেলসের টাকা। আরেকজন বলো। অ্যাকাউন্ট রিসিভেবল স্যার। আরেকজন বলো। 500 আর 520 এই টাকাটা হচ্ছে সেলসের টাকা। সেলসের টাকা, গুড। যারা সেলসের কথা বলছেন তাদেরটা রাইট, কারণ এখানে কি ট্যাক্স কি অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই? অন্তর্ভুক্ত নাই। না থাকলে যে টাকা হবে এই টাকাটা সেলসের টাকা, আর অন্তর্ভুক্ত থাকলে টাকাটা কার টাকা হবো? ক্যাশের টাকা অথবা কি অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা। কথা বুঝতে পারছি? জি স্যার। যারা ভুল বলছেন তাদের কিন্তু সমস্যা থাকলে আনক্লিয়ার হয়ে নেন। তাহলে আমরা জানতে দিচ্ছি যে এটা কি বিস্তারিত নগদে না বাকিতে? অন গ্রেড বাকিতে হয়েছে, এখানে অ্যাকাউন্ট বাকিতে। রিসিভেবল দিবেন, ঠিক আছে? সরি, 20 তারিখ না? 20 তারিখ দেবেন কি? জি স্যার, 20 তারিখ। অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে যাবে দেখছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। যেহেতু অন্তর্ভুক্ত নাই তাহলে এই টাকাটা সেলসের টাকা। 500 × 520 সমান 2,60,000। এই 2,60,000-এর মধ্যে কোনো ট্যাক্স অন্তর্ভুক্ত নাই। সেলস ট্যাক্স পেয়েবল টাকা 2,60,000 টাকা, যেহেতু অন্তর্ভুক্ত নাই তাহলে সরাসরি কত পার্সেন্ট? 4%। 4%। তাহলে 10,400 টাকা, এই দুইটা মিলা হবে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 2,70,400 টাকা। 20 তারিখটা কি ক্লিয়ার? হ্যালো, জি স্যার। তাহলে মনে রাখবেন অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে টাকাটা কার টাকা? টাকাটা কার টাকা হবে? ক্যাশের অথবা অ্যাকাউন্ট রিসিভেবল। আর যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে টাকাটা কার টাকা হবে? সরাসরি সেলসের টাকা। সেলসের টাকা। এবার 25 তারিখে বলছে সোল্ড ক্যাশ টোটালি 1,14,400 টাকা, হুইচ ইনক্লুড 4% সেলস ট্যাক্স। তাহলে এই 1,14,400 মধ্যে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে না নাই বলেন তো দেখি? আছে। আছে। তাহলে এখন 1,14,400 টাকা যেহেতু নগদে বিক্রয়, এটা কি সেলসের টাকা হবে না ক্যাশের টাকা হবে? ক্যাশের টাকা। ক্যাশের টাকা। ক্যাশের টাকা হবে, গুড। তাহলে যাদের দিছি ক্যাশ 1,14,400, সেলস পরে সেলস ট্যাক্স পেয়েবল 1,14,400-কে 104 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ করে 4,400, এদের থেকে 4,400 টাকা বাদ দিয়ে 1,10,000 টাকা সেলসের টাকা। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা কি পারবো? জি স্যার, পারবো। ইনশাআল্লাহ স্যার। যারা কথা বলতেছেন না ধরে নেওয়া হয়েছে তারা বুঝতে পারছেন। এবার আমরা সর্বশেষ অঙ্ক করব, প্রবলেম 2 নাম্বারটা। এটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক। এখানে জানুয়ারি 2017 সালের কিছু ব্যালেন্স দিয়ে আছে। এই তিনটাই ব্যালেন্স দিয়ে আছে। তিনটা কি আমাদের ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলেন তো দেখি? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। এখন এখানে তিনটা রিকোয়ারমেন্ট বলছে। ওই যে একটু আগে একটা সময় বলছে যে স্যার এখানে ইন্টারেস্টের হিসাব করবো না, ইন্টারেস্টের হিসাবটা করবো তখনই যখন অ্যাডজাস্টিং জার্নাল করতে বলে। এখানে অ্যাডজাস্টিং জার্নাল চাই নাই, অতএব ওই ইন্টারেস্ট আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু 2 নম্বর অঙ্কে সবই চাইছে। তা আসেন প্রথম রিকোয়ারমেন্টে বলছে উপরের লেনদেনগুলো জাবেদা দেবো। তাহলে জাবেদাগুলো আপনারা মুখে মুখে বলবেন। প্রথমটা বলছে সেলস মার্চেন্ডাইজ ফর ক্যাশ। আগে বলেন জাবেদাটা বলেন। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। ওকে, এখন 16,632-এর মধ্যে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। তাহলে 16,632 কি ক্যাশের টাকা না সেলসের টাকা? ক্যাশের টাকা। ক্যাশের টাকা স্যার। সেলস ট্যাক্স পেয়েবল বের করো। 16,632-কে 8 দ্বারা গুণ আর 108 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করব। ভাগ করব। আর দুইটা বিয়োগফল কার টাকা হবে? সেলসের টাকা। ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। 12 তারিখে যাবে বলেন তো দেখি।
Sales tax payable debit, cash credit. 20 তারিখে জাবেদাটা যেহেতু ব্যাকেতে বিক্রি করছে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সেলস এবং কি হবে সেলস ট্যাক্স পেবল নাকি Debit, এখন payable 50 কে credit. 500 দ্বারা গুণ করলে কত হয় 25,000. 25,000 এর মধ্যে প্রশ্ন বলছে প্লাস 8% সেলস ট্যাক্স তাহলে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে নাকি নাই 9. নাই So তাহলে 9. যে 25,000 টাকা এটা কি অ্যাকাউন্ট রিসিভেবল টাকা দিবা নাকি সেলসের টাকা দিবা Sales সেলসের টাকা। টাকা স্যার সেলসের টাকা দিব ঠিক আছে জি স্যার। তাহলে 20 তারিখেরটা শুধুমাত্র দেখাবো কই এই যে সেলস 25,000 সেলস হবে 25,000 এর সরাসরি কত পার্সেন্ট 8% না 2,000 টাকা আর দুইটা মিলে হবে 27,000 ঠিক আছে জি স্যার। এরপরে 21 তারিখে ঋণ করছে 18,000 টাকা 3 মাস মেয়াদি 10% ইন্টারেস্ট তো এখন আমাদের এই সুদের কোনো দরকার নাই মানে ইন্টারেস্টের কোনো দরকার নাই এখন জাস্ট আমাদের ঋণ গ্রহণ করছি ঋণের জাবেদা দেব তো ঋণ গ্রহণ করা যাবে দেখি Cash debit, notes payable credit. 25 তারিখে সেলস ক্যাশ টোটালি 11,340 হুইচ ইনক্লুড 8% সেলস ট্যাক্স জাবেদা আমরা সবাই পারবো আমার কথা হচ্ছে 11,340 এটা কি সেলসের টাকা দিব না ক্যাশের টাকা দিব Cash এটা টাকা। ক্যাশের টাকা স্যার ক্যাশের টাকা সেলস বের করব 108 দ্বারা ভাগ করব আর 8 দ্বারা কি করব গুণ করব গুণ করুন। তাহলে 5 তারিখ থেকে 25 তারিখের লেনদেন সবই কি বুঝতে পারছি জি স্যার। জি স্যার। ওইটাই হচ্ছে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট 2 নাম্বার বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং জার্নাল জানুয়ারি 31 প্রথমে নোটস পেয়েবলে যে ইন্টারেস্ট আছে তার জন্য জানতে দিলাম 2 নাম্বারে যে 1 বছরের যে ওয়ারেন্টির বিক্রি করছিলাম এই ওয়ারেন্টি অ্যাডজাস্টিং জামে দিয়ে বলবো তাহলে প্রথমে নোটস পেয়েবলটা কোন তারিখে ছিল 21 তারিখে ছিল তাহলে নোটস পেয়েবল ইন্টারেস্ট অ্যাডজাস্টিং যাবে দেখি বলো দেখি ইন্টারেস্টের ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট তাহলে এখানে যাবে লেখা আছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট মনে রাখবেন অ্যাডজাস্টিং জার্নালটা হবে যে মাস আছে ওই মাসের শেষ তারিখ ঠিক আছে এখন আসেন টাকাটা কিভাবে মনোযোগ সহকারে খেয়াল করেন 18,000 টাকা কত পার্সেন্ট ইন্টারেস্ট নিছে 10%. তাহলে 10%। 18,000 টাকাকে যখন 10% দিয়ে ক্যালকুলেশন করব হবে 1800 টাকা এই 1800 কি এক মাসে হবে নাকি এক বছর হবে 1 বছরের। এক বছর হবে গুড এখন ঋণ নিচে আমি 21 তারিখে হিসাব করতেছি জানুয়ারি 31 তারিখে তাহলে কত দিন ইন্টারেস্ট হবে 10 দিন। কয় দিন হবে 21 তারিখে তো নিছি তাহলে 10 22 দিন। 23 24 25 26 27 10 দিন, 28 29 30 31 কয় দিন 10 দিন তাহলে এই 1800 কে এক বছর সমান সমান 360 360 দ্বারা ভাগ করব আর 10 দিন যদি এই জন্য 10 দ্বারা কি করব গুণ করব গুণ করুন। বুঝতে পারছি জি স্যার। জি স্যার। এখন বলতে পারেন যে স্যার 3 মাস তো কেন কাজই করলেন নাই 3 মাসে কাজ করব তখনই যখন জানুয়ারি পরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলে আসবে তখন এই 3 মাসের কাজ এখন আমাদের 3 মাসের কাজ দরকার নাই কারণ জানুয়ারি মাসে ঋণ নিছি আমরা জানুয়ারি মাসে হিসাব করতেছি ঠিক আছে তাহলে ইন্টারেস্টটা কি বের করা বুঝতে পারছি জি জি স্যার। স্যার তাহলে আমরা এখানে 50 টাকা 50 টাকা বের করছি এবার ওয়ারেন্টির ক্ষেত্রে ওয়ারেন্টির অ্যাডজাস্টিং জানা পড়াইছিলাম ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট এখন টাকাটা কত হবে প্রশ্নে বলছে এক্সপেক্টেড টু ইকুয়াল 7% অফ কি সেলস অফ দ্য নিউ প্রোডাক্ট অর্থাৎ নিউ প্রোডাক্ট যা বিক্রি করছে তার কত পার্সেন্ট 7% তো নিউ প্রোডাক্ট বিক্রি করছে 500 × 50 = 25,000 25,000 টাকা কয় পার্সেন্ট হবে বলো দেখি 7%। তাহলে যে 25,000 টাকা 7% 1750 1750 ক্লিয়ার জি স্যার। তাহলে রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা কি আমরা সবাই বুঝতে পারছি জি স্যার। জি স্যার। এবার রিকোয়ারমেন্ট 3 নম্বর বসতে কারেন্ট লায়াবিলিটি সেকশন অফ দ্য ব্যালেন্স শিট ডিসেম্বর 2017 অ্যাজ উইভ নো চেঞ্জ ইন অ্যাকাউন্টস পেবল কোনো চেঞ্জ হয় নাই আমাদের জাবেদার মধ্যে অ্যাকাউন্টস পেবল নামে কোনো জাবেদা আমরা দেই নাই তাহলে কারেন্ট লায়াবিলিটির পাশে সেকশনটুকু দেখাইতে হবে ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটির পাশে কী কী দিই ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটির পাশে এখানে যে 3টা আছে 3টাই দিই
আর যদি অন্য কোনো চলতি দায় থাকে তাহলে সেটা আমরা এখান থেকে বের করব। প্রথমেই অ্যাকাউন্টস পেয়েবল 52,000, অ্যাকাউন্টস পেয়েবল কোনো পরিবর্তন করতে বলে নাই, তার মানে অ্যাকাউন্টস পেয়েবল যা আছে তাই থাকবে। এই যে ব্যালেন্স শিট করছি, কোম্পানির নাম ব্যালেন্স শিট, ব্র্যাকেট লিখছি পার্সিয়াল অ্যাজ এট 31শে জানুয়ারি 2017। কারেন্ট লাইনের মধ্যে প্রথম লিখছি অ্যাকাউন্টস পেয়েবল 52,000 টাকা। এরপরে আছে সেলস ট্যাক্স পেয়েবল, সেলস ট্যাক্স পেয়েবল 7,700 টাকা। এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? Credit balance. তাহলে জাবেদের মধ্যে যেখানে Credit সেলস ট্যাক্স balance. পেয়েবল ক্রেডিট হয়েছে, ক্রেডিটগুলি যোগ করবা আর ডেবিটগুলি কি করবা? বিয়োগ করবো। বিয়োগ করবা। তাহলে এখানে সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট হয়েছে, তাহলে এই 1232 টাকা কি করব? যোগ করব। 7,700 টাকা আবার ডেবিট হয়েছে, তাহলে এটা কি করব? বিয়োগ করব। বিয়োগ। 2,000 টাকা যোগ করব। এখানে 840 টাকা কি করব? যোগ করব। এই সব কিছু যোগ বিয়োগ করে আমাদের এই যেখানে ব্র্যাকেটে যোগ বিয়োগ করে দেখানো হয়েছে 4,072 টাকা। বুঝতে পারছি? এরপর ছিল আনআর্ন সার্ভিস 16,000 টাকা। এই আনআর্ন সার্ভিস এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? অবশ্যই ক্রেডিট ব্যালেন্স। কিন্তু সাবধানের মধ্যে দেখেন এই আনআর্নটা কি হয়ে গেছে বলো দেখি? ডেবিট হয়ে গেছে। তাহলে দুটো কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ। তাহলে 10,000 থেকে 12,000 গেলে এই যে 16,000 থেকে 10,000 গেলে 6,000 টাকা থাকে। তাহলে আমাদের তিনটা ক্লিয়ার? জি স্যার। এবার আসেন তাহলে উপরে তিনটা শেষ। এখন আমাদের জাবেদা থেকে কোনো দায় আছে কিনা এই তিনটা বাদে। দেখেন প্রথমটার মধ্যে ক্যাশ সেলস, ক্যাশ হলো সম্পদ, সেলস কি আয়। আর এটা তো আমরা কাজ করছি আনআর্ন সার্ভিসের কাজ করছি, তাই না? সার্ভিস পেমেন্ট আয়। সেলস ট্যাক্স পেয়েবলের কাজ করা হয়েছে, ক্যাশ সম্পদ বাদ, অ্যাকাউন্ট সম্পদ বাদ, সেলস আয় বাদ, সেলস ট্যাক্স পেয়েবল কাজ করছি। ক্যাশের কাজ করি নোটস পেয়েবলটা, এটা কি সম্পদ না দায় বলেন দেখি? এটা দায়। দায়। তো এই যে নোটস পেয়েবল আমরা নিচ্ছি 18,000 টাকা। এরপরে ক্যাশ সম্পদ, সেলস আয়, সেলস ট্যাক্স পেয়েবল কাজ করছি, ইন্টারেস্ট এক্সপেন্স ব্যয়, ইন্টারেস্ট পেয়েবলটা সম্পদ দায়, এটা দায়। দায়। আর এখানে ওয়ারেন্টি দায়। পেয়েবল, তাহলে এখানে 50 টাকা, এখানে কত? 1,750। তো এই যে 50 এবং 1,750 এই সবগুলো যোগফল 81,872 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই টাইপের আমাদের কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো আপনারা দেখবেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারটা, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, ওকে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো আপনারা দেখেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা 7 নম্বর অঙ্কটা আমি নিজে করিয়ে বাদ বাকি অঙ্কগুলো নিয়ে আমরা করাবো, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে তোমাদের আগামী ক্লাসে কাজ থাকবে 1 থেকে 6 পর্যন্ত। 1 থেকে 6 পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবা, অ্যান্সার দিয়ে আমরা নতুনটা শুরু করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে।